मेरे को कूटा गया जिसके वजह से आंखों से खून निकल गया। में एक लड़की अकेले 5 लोगों से भिड़ती है। एक पेरेंट्स जिनकी बच्ची 31 इयर्स ओल्ड की ऐसी खत्म हो जाती है, उनको 3 घंटा खड़ा रखा। और ये आफ्टर दिस एपिसोड ऑफ दिस इवेंट, अगर ये भी हद पार नहीं है, अगर ये भी लोगों को लग रहा है कि काफी नहीं है फॉर एवरीबॉडी टू स्टैंड टुगेदर, देन आई डोंट नो व्हाट इट They say this is after a rape and murder incident of a medical student in one of the prestigious hospitals of the city. बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। राइट एंगल में एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है। কলকাতা যা হয়েছে তারপরে পুরো ইন্ডিয়া একটা বিশাল বড় শকে আছে। এই ইনসিডেন্টের পরে পুরো ইন্ডিয়া ল অ্যান্ড অর্ডার এবং পুলিশের উপর প্রশ্ন উঠছে। ইভেন কলকাতা সিএম মমতা ব্যানার্জির উপর আঙ্গুল তোলা হচ্ছে যে উনি কি বারবার ক্রিমিনালদের প্রটেক্ট করেন নাকি কলকাতা জনগণদের। এই সব কিছু বিষয়ের পর জনগণ চাচ্ছে পুরো বিষয়টাকে বা পুরো কেসটাকে সিবিআইয়ের হাতে তুলে দিতে। তো 8 আগস্ট 2024 কলকাতা আরজিকর মেডিকেল কলেজের পোস্ট গ্রাজুয়েটের সেকেন্ড ইয়ারের ছাত্রী ডক্টর দি, আমি ওনার নাম নেব না বিকজ এটা ক্রাইম, 36 ঘন্টা নিজের শিফট শেষ করে। না, কোনো ব্যক্তি যদি, ইভেন আমি আপনি যদি 36 ঘন্টা নিজের কাজ করি বা 36 ঘন্টা লাগাতার নিজের কাজ করতে থাকি, তাহলে আমরা ক্লান্ত হয়ে যাব, মানসিকভাবে শারীরিকভাবে সবখান থেকে ক্লান্ত হয়ে যাব। উনিও ক্লান্ত ছিলেন, তাই উনি চিন্তা করলেন যে ডিনার শেষ করে উনি রেস্ট করবেন। নাও উনি সেটাই করলেন, ইন্টার্নদের সাথে ডিনার শেষ করলেন এবং রেস্ট করার জন্য কনফারেন্স হলে চলে যান। এবার একটা কথা মাথায় রাখতে হবে যে আরজিকর মেডিকেল কলেজে মহিলাদের রেস্ট করার জন্য কোনো ধরনের ওমেন ফেসিলিটি নেই, তাই উনি কনফারেন্স চলে যান। পরের দিন সকালবেলা 9 আগস্ট ওনার লাশ পাওয়া যায়। ওনার চশমা ভেঙে ওনার চোখে ঢুকিয়ে দেওয়া হয়, ওনার হাত পা পুরো ভেঙে ফেলা হয়, ওনার মাথাটাকে ওয়ালে খসানো হয়, ইভেন ওনার প্রাইভেট পার্টকে পুরো নষ্ট করে ফেলা হয়। হসপিটাল ফেসিলিটি থেকে যখন ডক্টর দির বাড়িতে ফোন করা হয় ওনার প্যারেন্টসদের, তখন ওনার প্যারেন্টসকে জানানো হয় যে ওনার মেয়ে সুসাইড করেছে। এটা শুনে ওনার প্যারেন্টস যখন হসপিটালে দৌড়িয়ে যায়, তখন ওনার মেয়ের লাশটাকে ওনার ফ্যামিলির হাতে হ্যান্ড ওভার করতে পুরোপুরি মানা করে দেয় এবং 2 ঘন্টা মেডিকেল ফেসিলিটিতে বসিয়ে রাখা হয়। এই সব কিছু দেখে কলকাতার মানুষ উত্তপ্ত হয়ে ওঠে। অবাক করার বিষয় ছিল এটা, যে জায়গায় জনগণ উত্তপ্ত ছিল ওই জায়গায় পুলিশ একদম নিশ্চুপ ছিল। পুলিশ কোনো কথাবার্তা বলেনি, কোনো অ্যাকশন নিচ্ছিল ক্রিমিনালদের বিরুদ্ধে। ফলে একটা সময় পর জনগণের প্রটেস্ট দেখে কলকাতা পুলিশ মনে করলো এবার কিছু করতে হবে। তখন তারা একজন ভিকটিমকে ধরে আনে, যার নাম ছিল সঞ্জয় রয়। সঞ্জয় রয়, এই হারামজাদার নামটা আপনারা আরও বুঝতে পারবেন। সঞ্জয় রয় ছিল কলকাতার সিভিক্স ডিপার্টমেন্টের একজন কর্মরত ব্যক্তি, যে বেসিক্যালি সিভিক ডিপার্টমেন্টটা হলো পুলিশদের একটা সহায়তাকারী দপ্তর বা অর্গানাইজেশন, যে পুলিশের সহায়তা করবে। তার পুলিশের মতো ক্ষমতা থাকবে না, বাট পুলিশের সহায়তা করতে পারবে, ছোটো ছোটো কাজ করতে পারবে। পুলিশরা সঞ্জয় রয়কে এই কারণে ধরে, কেননা পুলিশদের মতে সঞ্জয় রয়ের একটা ব্লুটুথ ডিভাইস ভিকটিমের পাশে পাওয়া যায়। যখন পুলিশ ডিপার্টমেন্ট ওইটাকে পিউরিং করছিল, তখন সঞ্জয় রয়ের মোবাইলের সাথে এটা কানেক্ট হয়ে যায়। অবাক করার বিষয় তো এটা ছিল যে সঞ্জয় রয় ছিল, সঞ্জয় রয় মামার বাড়ি আবদার মনে করছিল পুলিশদের যে কিছু হবে না। মানে হলো এটা যে সঞ্জয়ের টেনশন ছিল না, আমার টেনশন নেই, আমার কিছু হবে না। এটা দেখে স্টুডেন্টরা খেপে যায় যে ভাই, কলকাতা পুলিশের কোনো বল নেই, কোনো দামই নেই। পরে যখন সঞ্জয় রয়ের ব্যাকগ্রাউন্ড ব্যাপারে জনগণ জানতে শুরু করে, তখন জানা যায় সঞ্জয় রয় 4টি বিয়ে করে, তার একটি বউ মারা যায় এবং 3 বউ ওমেন্স ভায়োলেন্সের শিকার হয়, যার ফলে ওকে ছেড়ে যায়। না, একটা ওয়ার্ড ওমেন্স ভায়োলেন্স, আপনারা আগামীতে যত ভিকটিমের নাম শুনবেন তারা সবাই ওমেন্স ভায়োলেন্সের সাথে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি যুক্ত আছে। নাও দেখেন, সঞ্জয় রয় অবস্থা দেখে বা সিচুয়েশন দেখে জনগণ বুঝতে পারে যে ভাই ও মাত্র একটা মিডিয়াম, ও সর্বসর্বা না, ও সব কিছু করে নাই। কারণ এই পরিমাণে ব্রুটালিভাবে কাজ করাটা
ওর দ্বারা সম্ভব না। ও দেহের গতি হোক বা সবকিছু দিব্য গতি না, হ্যাঁ ও যুক্ত ছিল ঠিক আছে, কিন্তু ওর দ্বারা সবসময় সম্ভব না। পরে যখন সঞ্জয় রায়কে হাইকোর্টে পেশ করা হবে, হাইকোর্টে তোলা হয়, তখন হাইকোর্ট পুরো বিষয়টাকে কলকাতার পুলিশ থেকে সরিয়ে সিবিআই হাতে তুলে দেয়, যার ফলে সেকেন্ড যে দোষী হয় সেটার নাম আসে ডক্টর সন্দীপ ঘোষ, আরেক হারামজাদা। না, ডক্টর সন্দীপ ঘোষ ছিল আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, যে পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। প্রথমে যে জায়গায় ইনসিডেন্টটা ঘটেছিল সে জায়গাতে সে রেনোভেশন করানো শুরু করে দেয়। সেকেন্ডলি ভিকটিমের ফ্যামিলিকে না জানানো। থার্ড, হঠাৎ ভুয়া রেজিগনেশন দেওয়া ইত্যাদি শুরু করে। এবার যদি সন্দীপ ঘোষের ব্যাপারেও বলি, সন্দীপ ঘোষের ওয়াইফও ওমেন্স ভায়োলেন্সের শিকার ছিল। সে কলেজের গার্লস এবং ওই কলেজের অ্যাসিস্ট্যান্ট বা প্রফেসরদের, স্পেশালি লেডি প্রফেসরদের হ্যারাসমেন্ট করত, তার সাথে সাথে স্টুডেন্টদের নাম্বারও কম দিত। ইভেন টিএমসির এক এমএলএ আছে, ওনার মেয়েও আরজিকর মেডিকেল কলেজে মেডিকেল নিয়ে পড়াশোনা করত। ওই মেয়েও সন্দীপ ঘোষের দ্বারা হ্যারাসমেন্টের শিকার হয়। শুধু তাই নয়, যখন এমএলএ এই বিষয়টাকে অ্যাসেম্বলিতে তোলে, তখন টিএমসি এমএলএকে ডর দেখানো হয় অথবা হুমকি দেওয়া হয়, যা ছিল একটা অস্বাভাবিক কাণ্ড। কেননা একটা স্টেট পার্টি, একটা সেন্টার পার্টি কিভাবে একটা সাধারণ মানুষকে এই পরিমাণে প্রটেক্ট করছে, এবং সে দোষ করলেও অথবা সে সন্দীপ ঘোষ দোষ করলেও তাকে দোষিত করা হচ্ছে না, বরং বাকি যারা দোষ দিচ্ছে তাকে দোষী করা হচ্ছে। এটা দেখে অবাক করা ছিল। সো যখন মানডেতে সন্দীপ ঘোষ রিজাইন করে দেয়, তখন টিএমসি তার প্রতি এত ভালোবাসা ছিল যে তাকে পরেই সিএনএমসিএইচ অথবা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে অ্যাজ এ প্রিন্সিপাল রূপে ট্রান্সফার করে দেওয়া হয়। না, মন্ডেতে সিবিআই রিপোর্টে এটা পেশ হলো যে সন্দীপ ঘোষ এই পুরো বিষয়ের সাথে ডাইরেক্টলি জড়িত, এবং ওই রেপিস্টদের তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এটা মন্ডেতে সিবিআই রিপোর্টে আসে। টিএমসি লিডার মমতা ব্যানার্জি বলছে এই পুরো বিষয়টা বাম এবং রামের ব্যাপার, রাম করেছে এবং কিছু ইন্টারনাল স্টাফ যুক্ত আছে। ইভেন স্যাটারডেতে যখন পিসফুল প্রটেস্ট ছিল ময়দানে, তখন কিছু জনগণ ব্রুটালি এই পিসফুল প্রটেস্টটাকে ভায়োলেন্টের শিকার করার চেষ্টা করছিল, এবং এটার ভিতরে একটা পলিটিক্যাল পার্টি যুক্ত আছে এটাও বোঝা গিয়েছিল। এই ভায়োলেন্সের ফলে অনেক হসপিটাল ভাঙ্গা যায়, অনেক পুলিশের ভাঙ্গা হয়, কিন্তু ওই সময়ও পুলিশরা চুপচাপ হয়ে দেখছিল। পরবর্তী সময় যখন পুলিশরা অ্যাকশনের সময় আসে, তখন পুলিশরা ডক্টরস, ইন্টার্নস, স্টুডেন্টদের গ্রেফতার করে জেলে পুরে দেয়। পরবর্তী সময় জানা যায় যে এই পুরো বিষয়ের সাথে আরো 3 জন যুক্ত আছে, যার ভিতরে একজন হলো জুনিয়র ইন্টার্ন আর 2 জন হলো ডক্টর দিশ সমানি ছাত্র, যে এই পুরো বিষয়টার সাথে যুক্ত এবং তারও দোষী। এখন কলকাতা খুবই গরম অবস্থা রয়েছে। কলকাতার দাবি, যদি ল অ্যান্ড অর্ডার অথবা জুডিশিয়ারির দ্বারা বা পুলিশদের দ্বারা বা সিবিআইয়ের দ্বারা যদি আপনারা ক্রিমিনালদের শাস্তি দিতে না পারেন, তাহলে আমাদের তুলে দেন, আমরা দেখে নেব বাকি পুরো বিষয়টাকে। এবার এই ইনসিডেন্টের ফলে পুরো কলকাতা সহ পুরো ইন্ডিয়ার লোকজন ইন্ডিয়ার জুডিশিয়ারি সিস্টেম এবং ল অ্যান্ড অর্ডারকে বিশ্বাস করতে পারছে না, যে ওদের দ্বারা কিছু সম্ভব না। আর এটা বাস্তব। কেননা এই রেপিস্টটা বা এই কেসটা যদি এখন ওয়েস্টার্ন কালচার হতো বা ওয়েস্টার্নে হতো বা দুবাইতে হতো, তখন পর্যন্ত রেপিস্টকে মেরে ফেলা হতো। সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো এটা, কলকাতা সিএম নিজের বিরুদ্ধে প্রটেস্ট করছে। এবার বলবেন কিভাবে? বেসিক্যালি কলকাতা সিএম এর হাতে হোম মিনিস্ট্রি এবং হেলথ মিনিস্ট্রি আছে, এবং ওনার আন্ডারে আরজিকর মেডিকেল কলেজ। এইবার উনি যে প্রটেস্ট করছে বর্তমানে, ওটা কার বিরুদ্ধে করছে? মানে ওনার মিসম্যানেজমেন্টকে লুকানোর জন্য উনি প্রটেস্ট করছে। এটা হলো বর্তমান অবস্থা। এই ইনসিডেন্টের ফলে আরজিকর মেডিকেল কলেজের পরে আরো কিছু জানা যায় যে এই মেডিকেল কলেজ অনেক সুসাইড ঘটনা ঘটেছে, অনেক কেস হয়েছে, অনেক কিছু চলেছে, কিন্তু সবকিছু ধামাচাপা দিয়ে রেখেছে। এখন আমার প্রশ্ন এটা, আমরা তো ডক্টর দিকে হারিয়ে ফেলেছি, এবং এর পিছনে বড় বড় মাথা আছে, এটা আমরা সবাই জানি। এবং যারা কাজগুলি করেছে, বড় বড় মাথা হলা কাজগুলি করেছে, তারা কি প্রপার শাস্তি পাবে? আমরা কি এটা ইন্ডিয়ান জুডিশিয়ারির উপর বিশ্বাস করতে পারবো? নাকি
এবারও রেহাই পেয়ে যাবে বিকজ অফ পলিটিক্স। আপনার কি মত? দেখা হচ্ছে পরটা ভিডিওতে। থ্যাংক ইউ।